এই যে ফকিন্নির দল, এই ফার্স্ট বেঞ্চ থেকে এখনই উঠ। জানিস না এই পুরো রোটা আজ থেকে আমার আর আমার ফ্রেন্ডদের জন্য বুকড। বুকড মানে কি? এটা কি তোমার বাপের ড্রয়িং রুম নাকি সিনেমা হল? স্কুলটা সরকারি, আর বেঞ্চটা যে আগে আসে তার। সো পিছে যাও। আবির, তোর সাহস তো কম না। তুই জানিস আমার বাবাকে, এক ফোনে তোর টিসি ধরা দিতে পারে। বাবার পরিচয় দিয়ে তো সবাই দাপট দেখায়। নিজের কোনো পরিচয় থাকলে সেটা দিও সারা। আর হ্যাঁ, এই বেঞ্চে আজ আমি বসবো। হিম্মত থাকলে সরাইয়া দেখাও। কথা হচ্ছিল আমাদের গল্পের নায়ক আবির আর নায়িকা সারার মধ্যে। সারা ক্লাসে ঢুকে দামি চশমাটা কপালের উপর তুলে কথা বলছিল, আর আবির সেদিকে না তাকিয়ে খাতা থেকে মাথা না তুলেই তার জবাব দিচ্ছিল। আবিরের কড়া জবাবে সারা রাগে চিৎকার করে। আবির তখন সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলে। এবার একটু আমাদের গল্পের নায়ক নায়িকা আর তার স্কুল গ্যাংদের ব্যাপারে বলি। আবির নায়ক, মেধাবী কিন্তু গরিব, মাথা গরম হলে বন্ধুদের জন্য জান দিয়ে দেয়। সারা নায়িকা, এলাকার প্রভাবশালী নেতার মেয়ে, প্রচণ্ড অহংকারী আর টিজিং করা তার স্বভাব। রাতুল আবিরের বেস্ট ফ্রেন্ড, চরম ফাজিল, সারাক্ষণ খাওয়ার ধান্দাই থাকে। মাহি সারার ডান হাত, সারার সব কুকীর্তিতে সে ইন্ধন দেয়। সিয়াম স্কুলের স্পোর্টস হিরো, আবিরের বন্ধু কিন্তু মাহির ওপর ক্রাশ। রিয়া শান্ত স্বভাবের মেয়ে, সারার গ্রুপে থাকলেও মনে মনে আবিরদের পছন্দ করে। বাকি চারজন বন্ধু পলি, জিসান, অন্তু আর নিশি, যারা সবসময় কোনো না কোনো গ্যাংস্টারগিরিতে লিপ্ত থাকে। ওকে, পরিচয় পর্ব তো শেষ হলো, এবার চলো স্কুলে ফিরে যাই আমরা। টিফিনের ঘন্টা বাজতেই সারা তার দামি লাঞ্চ বক্স খুললো আর পিৎজা বের করলো। ঠিক তখনই রাতুল আর জিসান একটা প্ল্যান করলো। আবির মানা করলো, রাতুল শুনলো না। দোস্ত আবির, গরিবের পেটে ক্ষুধা, নেতার মেয়ের পিৎজা যদি একটু না চাকতে পারি তবে জীবনটাই বৃথা। স্যার ক্লাস থেকে বের হতে রাতুল গিয়ে সারা পিৎজা স্লাইসটা মেনে নিয়ে দৌড় দিল। সারা তখন মাহির সাথে আয়না দেখে লিপগ্লোস লাগাচ্ছিল। মাহি, আমার পিৎজা কই? এই যে রাতুল, তুই আমার খাবারে হাত দিলি। আরে সারা, ওটা তো কাক নিয়ে গেছে। তোমার মতো নেতার মেয়ের খাবার তো আকাশ থেকেই দান হয়ে আসে গরিবদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য, তাই না? সারা আবিরের শার্টের কলার চেপে ধরল। তোর ইয়ার কি একদম ভালো লাগছে না আবির? এক্ষুনি পিৎজা ফেরত দে, না হলে তোর ওই সস্তা ব্যাগটা আমি জানলা দিয়ে ড্রেনে ফেলে দিব। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন নতুন গণিত স্যার, মোশাররফ স্যার। তিনি বেশ কড়া মানুষ। এসে দেখলেন সারা আর আবির ঝগড়া করছে। কি হচ্ছে এখানে? তোমরা কি স্কুল পড়তে আসছো নাকি কুস্তি লড়তে? সারা, তুমি কেন ওর কলার ধরে আছো? স্যার, ও আমার টিফিন চুরি করেছে। এই বস্তির ছেলেদের স্কুলে জায়গা দেওয়াই ভুল হয়েছে। স্যার, আমরা বস্তির হতে পারি, কিন্তু কারো বাপের টাকায় জাঁকজমক করি না। আর টিফিন আমি নেইনি, রাতুল নিয়েছে। চুপ! আজ তোমরা দুজনেই শাস্তি পাবে। স্কুলের মাঠের ঘাস পরিষ্কার করবে টিফিনের পর। কোনো কথা নেই। স্কুল ছুটির পর সারা তার বডিগার্ডদের নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। আবির তার গ্যাং বের হতেই সারা তাদের পথ আটকালো। আবির, আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আমার এলাকায় বাঘও পানি খায়। কাল থেকে যদি তোকে ফার্স্ট বেঞ্চে দেখি তবে তোর ওই পুরনো সাইকেলটা থাকবে না। সাইকেল না থাকলেও পা তো আছে সারা। আর তোর এলাকার বাঘের সাথে আমার দেখা হলে বইল আমি বিড়াল হয়ে থাকতে শিখিনি। রিয়া পেছন থেকে চুপি চুপি আবিরকে ডাকে। আবির ভাই, ওর কথা মনে নিও না, ও একটু এমনই, তোমরা সাবধানে যেও। আবির আগে চলে যায়। সারা একটা ভৎসনার হাসি দেয়। বিকেলে পাড়ার ভাঙ্গা ক্লাব ঘরে আবির, রাতুল আর সিয়াম বসে আছে। তাদের মিশন একটাই, কাল সারাকে এমন একটা শিক্ষা দিতে হবে যাতে সে আর অহংকার না করে। শোন আবির, কাল সারার ব্যাগে একটা জ্যান্ত ব্যাঙ ঢুকিয়ে দেবো। ও ব্যাঙ দেখলেই অজ্ঞান হয়ে যায়। ব্যাংনারে, ওর অহংকারটা আগে ভাঙতে হবে। কাল আমরা সবাই মিলে ক্লাস বয়কট করব যদি ও আমাদের গ্রুপ থেকে কাউকে ইনসাল্ট করে। আবির যখন টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল, দেখলো সারার গাড়িটা রাস্তার মোড়ে নষ্ট হয়ে পড়ে আছে। সারা একা দাঁড়িয়ে আছে আর কিছু বকাটে ছেলে তাকে টিচ করছে। সারা ভয়ে কাঁপছে। কি গো বড় লোকের বিটি,
এখন বাবার পাওয়ার কই? আমাদের সাথে একটু ঘুরতে চলো না। আবির সাইকেল থামিয়ে এগিয়ে এসে বলে। এই ছেড়ে দে ওকে, না হলে হাত পা গুনে ড্রেনে পাঠাবো। সারা আবিরকে দেখে অবাক হয়ে বলে। আবির তুমি এখানে কেন? চলে যাও, ওদের কাছে চাকু আছে। চাকু তো সবজি কাটার জন্য, মানুষ মারার জন্য না। সারা, আমার সাইকেলের পেছনে বসো, এখনই এলাকা ছাড়তে হবে। রাস্তার মোড়ে বখাটেদের সামনে আবির দাঁড়িয়ে আছে। সারা ভয়ে নীল হয়ে গেছে, কিন্তু তার অহংকার এখনও তার মাথার উপর। আবির একাই তিনজনের সাথে হাতাহাতি করে সারাকে সরিয়ে নিয়ে এলো, কিন্তু সারার মুখে থ্যাংক ইউ বদলে শোনা গেল অন্য কিছু। সারা গাড়ির কাছে গেল, গলার স্বর উঁচিয়ে বলে। আবির তুমি নিজেকে হিরো ভাবার চেষ্টা করো না, আর খবরদার আজকের এই কথা যেন স্কুলে কেউ না জানে। লোকে শুনলে হাসবে যে নেতার মেয়েকে একটা গরিব ছেলে বাঁচিয়েছে। আবির মাথার ঘাম মুছে অবাক হয়ে বলে। সারা, তোমার কি কৃতজ্ঞতা বোধ বলতে কিছু নেই? আমি না থাকলে আজ ওরা তোমার দামি ফোন আর গয়না সব নিয়ে নিত। নিয়ে যেত তো, বাবার টাকা দিয়ে আবার কিনতাম। তোমার মতন সস্তা সাইকেলে করে আমার যাওয়ার কোনো শখ নেই। আমার ড্রাইভার চলে আসছে, তুমি এখন আসতে পারো। আবির তাচ্ছিলর হাসি হেসে বলে। মানুষের চামড়া চকচক করলেই যে ভেতরটা পরিষ্কার হয় না, সেটা তোমাকে দেখলে বোঝা যায়। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। পরের দিন সকাল 9টা। সারা তার চামচা মাহি আর নেশিকে নিয়ে গটগট করে ক্লাসে ঢুকলো। আবির আর রাতুল তখন পেছনে বেঞ্চে বসে ফিসফিস করছে। রাতুলের পকেট নড়াচড়া করছে জ্যান্ত একটা বড় কোনো ব্যাঙ। দোস্ত আবির, আজ যদি এই ব্যাঙ সারাকে না কামড়ায় তবে আমার নাম রাতুল না। কাল রাতেও তোকে যা অপমান করলো। ওকে কামড়াতে হবে না, শুধু একটু ভয় দেখালেই হবে। ওর মেজাজটা আজ একটু বেশিই চড়া। সারা সামনের বেঞ্চে বসে আয়না দেখতে দেখতে বলে। মাহি, তখন তো কালকের ওই শয়তানগুলোর সাথে ফাইট করতে গিয়ে আমার হাতের নখটা ভেঙে গেছে কিনা। ওই আবির না থাকলে হয়তো ড্রাইভারই সামলে নিত, ফালতু এসে ঝামেলা বাড়ালো। টিফিনের ঠিক আগে মোশারফ স্যার ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাচ্ছেন। এই সুযোগে রাতুল পা টিপে টিপে গিয়ে সারা দামি ভ্যানিটি ব্যাগের চেন খুলে ব্যাগটা ভেতরে ঢুকিয়ে দিল। সারা লিপস্টিকটা বের করতো, একটু টাচ আপ করি। সারা ব্যাগ খুলতে হাত ঢোকাতে চিৎকার দিয়ে উঠল। আ এটা কি পিচ্ছিল মতো কিছু একটা? সারা চিৎকারে পুরো ক্লাস থমকে গেল। সারা ব্যাগটা ঝাড়া দিতে কোটোর চোখা বড় ব্যাংকটা লাফ দিয়ে সারার মাথার উপর পড়ল। সারা ভয়ে টেবিলের উপর উঠে দাঁড়িয়ে লাফালাফি শুরু করলো। বাঁচাও বাঁচাও, এটা কি? মোশাররফ স্যার, ক্লাসে ভূত ঢুকেছে। রাতুল বেঞ্চ চাপড়ে হাসতে থাকে। আবির হাসি চেপে গম্ভীর মুখ করে রাখে কোনো মতে। ভূত না সারা, ওটা তোমার দূর সম্পর্কের আত্মীয়। দেখো কেমন আদর করে তোমার মাথায় বসে আছে। আরে স্যার, ব্যাঙ তো উপকারী প্রাণী। মনে হয় সারার দামি পারফিউমের গন্ধে মুগ্ধ হয়ে চলে আসছে। রাতুল, এই কাজ তোমার ছাড়া আর কারো হতে পারে না। সামনে আসো। সারাকে এভাবে অপদস্থ করার সাহস পাও কোথায়? স্যার, এটা আবির আর রাতুল মিলে করেছে। ওদের আজ টিসি দিয়ে দিন, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। স্যার, রাতুল একাই করেছে তা নয়, আমরা সবাই মিলেই মজার ছলে করেছি। কিন্তু সারা যে সবাইকে ফকিন্নি আর বস্তির ছেলে বলে গালি দেয়, সেটার বিচার কি কোনোদিন হবে? তর্ক করো না আবির। রাতুল আর তুমি দুজনেই কান ধরে 1 ঘন্টা মাঠের রোদে দাঁড়িয়ে থাকবে। আর সারা, তুমি শান্ত হও। ছুটির পর আবির লাইব্রেরিতে গিয়েছিল একটা পুরনো বই জমা দিতে। সেখানে সারা আর তার গ্রুপ আগেই বসে আড্ডা দিচ্ছিল। আবিরকে দেখেই সারা ল্যাং মেরে তাকে ফেলে দিল। কি হলো আবির? মাঠের রোদে দাঁড়িয়ে মাথা কি আরো ঘুরে গেল? মনে রেখো, ব্যাং দিয়ে আমাকে ভয় দেখালে আমি তোমাকে বাঘ দিয়ে খাওয়াবো। আবির নিচে পড়ে গিয়েও শান্তভাবে উঠে দাঁড়িয়ে বলল। সারা, তুমি অনেক নিচে নেমে যাচ্ছ। কাল রাতে তোমাকে বাঁচানোটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ওরে বাবা, হিরো সাজতে আসছে। সারা, ওর বইটা কেড়ে নিয়ে পাতা ছিঁড়ে ফেলবো নাকি? না, বই ছিঁড়লে তো পড়াশোনা বন্ধ হবে না। ওর সাইকেলের হাওয়া ছেড়ে দে মাহি, আজ যেন ও হেঁটে হেঁটে বাড়ি যায়।
আবির দেখলো তার সাইকেলের দুটো চাকারই হাওয়া ছাড়া। সে পকেটে হাত দিয়ে দেখলো একটা টাকাও নেই যে হাওয়া দেবে। সে সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। পাশ দিয়ে সারার দামি গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল। সারা জানালা দিয়ে মুখ বের করে তাকে ভেঙচি কাটলো। রাতুল আবিরের পাশে এসে বলে, দোস্ত অনেক হয়েছে, মেয়েটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার আমরা কি ওর বাবার পলিটিক্যাল অফিসে গিয়ে হামলা করব? না রাতুল, নেতার মেয়েকে পলিটিক্স দিয়ে হারানো যাবে না। ওকে ওর অহংকারের জায়গা থেকেই নামাতে হবে। কাল স্কুলে আমরা সবাই মিলে একটা বড় স্কুল পালানোর নাটক সাজাবো, যাতে দোষটা সারার উপর পড়ে। পরের দিন সকালবেলা স্কুলে এক অদ্ভুত থমথমে পরিবেশ। আবির, রাতুল আর সিয়াম স্কুলের পেছনে আমতলায় বসে ফন্দি আটছে। তাদের প্ল্যান হলো আজ তারা এমন এক নাটক করবে যাতে সারাকে স্কুলের ডিসিপ্লিন কমিউনিটির সামনে ভিলেন বানানো যায়। অন্যদিকে সারা আজ আরও বেশি উগ্র। সে ভাবছে আবিরকে কাল সাইকেলে ঠেলতে দেখে সে জিতে গেছে। ক্লাসের প্রথম পিরিয়ড চলছে। কড়া মেজাজের ইংরেজি শিক্ষিকা সুলতানা ম্যাম ব্ল্যাকবোর্ডে লিখছেন। আবির হঠাৎ দাঁড়িয়ে গেল। ম্যাম, আমার ব্যাগ থেকে আমার জমানো ফর্ম ফিল আপের 500 টাকা চুরি হয়েছে। আমি নিশ্চিত ক্লাসের কেউ নিয়েছে। কি বলছো আবুল? এই ক্লাসে চুরির মতো ঘটনা কার উপর তোমার সন্দেহ? আবির সরাসরি সারার দিকে তাকিয়ে বলে, সন্দেহ না ম্যাম, আমি যখন মাঠে শাস্তির জন্য দাঁড়িয়েছিলাম তখন সারা আমার বেঞ্চের আশেপাশে ঘুরঘুর করছিল। সারা, তুমি কি আমার ব্যাগটা চেক করছিলে? সারা আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে, হোয়াট? তোমার ওই সস্তা ব্যাগের আশেপাশে আমি যাব? আমি 1 সেকেন্ডে তুড়ি মারলে কোটি কোটি টাকার বন্যা ভাসিয়ে দিতে পারি। আমি কে তা ভুলে গেছো নাকি? ম্যাম, ও নির্ঘাত মিথ্যা বলছে আমাকে ফাঁসাতে। ম্যাম, সারা কাল আবিরের সাইকেলে হাওয়া ছেড়ে দিয়েছে, সেটা সবাই দেখেছে। ও তো আবিরের পিছনেই লেগে আছে। হতে পারে চুরির উদ্দেশ্যে না, আবিরকে বিপদে ফেলার উদ্দেশ্যে করতেই পারে। এটা অসম্ভবের কিছু নয়। সারার টাকার প্রয়োজন নেই তা ঠিক, তবে সারার মজা নেওয়ার বেশ প্রয়োজন আছে। সারা, তোমার ব্যাগটা চেক করতে দাও। ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ম্যাম যখন সারার দামি লেদার ব্যাগ চেক করতে গেলেন তখন সারার আগে থরথর করে কাঁপছে। ম্যাম ব্যাগ ঝাড়া দিতে ভেতরে দামি মেকআপ কিটের সাথে বেরিয়ে এলো আবিরের সেই পুরনো 500 টাকার নোট। আসলে আবির যখন ম্যামের দিকে পিঠ দিয়েছিল তখন রাতুল চুপি চুপি নোটটা সারার ব্যাগের সাইড পকেটে ঢুকিয়ে দিয়েছিল। এটা আমার না, আই সোয়ার। এটা এই বস্তির ছেলেগুলো আমার ব্যাগে রেখেছে। চুপ করো সারা। বাবার পাওয়ার আছে বলে তুমি যা ইচ্ছে করবে? এখনই প্রিন্সিপালের রুমে চলো। সারা প্রিন্সিপালের রুমে কান্নাকাটি করছে আর নালিশ করছে। এদিকে আবির জানে সারা এর বদলা নেবেই। টিফিনের পর আবির তার গ্যাংকে সিগন্যাল দিল। দোস্ত, সারা এবার ওর বাবার গুন্ডাদের ডাকবে। আমাদের এখনই স্কুল বাউন্ডারি পার হতে হবে। সারাকে একটা মেসেজ দিয়ে দে যে আমরা স্কুলের পেছনের পুরনো ক্লাবে আছি। কিন্তু বাউন্ডারি তো অনেক উঁচু, আর দারোয়ান কাকা তো কেটে লাঠি নিয়ে বসে আছে। আরে, বাউন্ডারির পিছনের দিকের গাছটা দিয়ে নামা যাবে, চল জলদি। আবির, রাতুল আর সিয়াম দেওয়াল টপকে লাফ দিল। ঠিক তখনই দারোয়ান কাকা শীষ দিয়ে উঠল। তারা পরিমরি করে দৌড়ে বকুলতলার জঙ্গল দিয়ে পালিয়ে গেল। সারা দূর থেকে এটা দেখল। তার চোখে তখন খুনের নেশা। সে ভাবল, আজ এদেরকে আমি এমন শিক্ষা দেব যা ওরা জন্মে ভুলবে না। স্কুল থেকে কিছুটা দূরে নির্জন এক পুরনো ক্লাব ঘর, ধুলোবালিতে ভরা। আবিরা সেখানে পৌঁছে হাঁপাচ্ছে। হঠাৎ দেখলো 3টে কালো রঙের বাইক ক্লাবের সামনে এসে থামলো। বাইক থেকে নামলো এলাকার নামকরা বখাটের সজল আত্মার বাহিনী। তাদের হাতে চেন আর হকি স্টিক। পেছনে সারার দামি গাড়িটা এসে থামলো। সারা গাড়ি থেকে নেমে দর্পভাবে বলে, কি হলো আবির? খুব তো ঢং দেখাচ্ছিলে স্কুলে। আমার ব্যাগে টাকা ঢুকিয়ে আমাকে চোর বানিয়েছিস। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। সারা আপা, আপনি সাইডে দাঁড়ান। এই ফকিরের বাচ্চাদের হাড়গুলো আজ আমি গুঁড়া করে দেব। আবির শান্তভাবে সারার দিকে এগিয়ে গিয়ে বলে, সারা, তুমি অনেক নিচে নেমে গেছো। বন্ধুদের মাঝে ঝামেলা মেটানোর জন্য গুন্ডা ডাকতে হয়? এটা কি তোমার সাহসিকতা? বেশি কথা বলিস না।
সজল হকি স্টিক দিয়ে আবিরের মাথায় আঘাত করতে চাইল, কিন্তু আবির দ্রুত সরে গিয়ে সজলের পেটে এক লাথি মারল। শুরু হলো ভয়াবহ মারপিট। সিয়াম আর রাতুলও ঝাঁপিয়ে পড়ল। আবির একা তিনজনের সাথে লড়ছে, তার কপাল ফেটে রক্ত পড়ছে, কিন্তু সে থামছে না। সে একজনের হাত থেকে চেন কেড়ে নিয়ে সেটা দিয়ে সজলকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। আবির রক্তাক্ত অবস্থায় সারার দিকে তাকিয়ে বলে, দেখলে তো তোমার বাবার টাকা দিয়ে কেনা শক্তি আমার ইগোর কাছে কত তুচ্ছ। এই সজলরা তোমার কেনা চাকর হতে পারে, কিন্তু তারা লড়াই করতে জানে না। মারপিট দেখে সারা এবার সত্যি ভয় পেয়ে গেল। সে ভাবেনি আবির এভাবে পাল্টা আঘাত করবে। সজলেরা যখন মার খেয়ে পালিয়ে গেল তখন সারা একা দাঁড়িয়ে কাঁপছে। আবির তার রক্তাক্ত হাতটা নিয়ে সারার খুব কাছে গিয়ে দাঁড়ালো। কি হলো এবার? তোমার বাবার বডিগার্ডদের ডাকো, নাকি পুলিশের ভয় দেখাবে? সারা, তোমার এই নামি দামি জামা কাপড় আর দামি গাড়ির নিচে একটা পচা মন লুকিয়ে আছে। আজ তোমাকে আমি কিছুই করব না, কিন্তু মনে রেখো, অহংকার পতনের মূল। তুমি তুমি আমার গায়ে হাত তুলবে? মেয়েদের গায়ে হাত তোলা আমার বংশে নেই, কিন্তু তোমার এই জঘন্য ব্যবহার যদি না পাল্টাও, তবে একদিন তুমি একাই থেকে যাবে। তোমার এই মাহি নিশিরা তখন পাশে থাকবে না। আবির সেখান থেকে চলে এলো। আবিরা যখন আবার চুপি চুপি স্কুলে ঢুকলো তখন তাদের অবস্থা খুব খারাপ। রিয়া দৌড়ে এসে আবিরকে একটা কোণায় নিয়ে গেল। সে ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে। রিয়া আবিরের ক্ষত পরিষ্কার করতে করতে কাঁদছে। আবির ভাই, তুমি কেন ওর সাথে পাঙ্গা নিতে চাও? মেয়েটা মানুষ না, ও একটা দানব। দেখো তো কত রক্ত বেরোচ্ছে। রিয়া, দানবকে মানুষ করার একটাই উপায়, তাকে আয়না দেখানো। আজ ওকে আমি আয়না দেখিয়ে আসলাম, ও এখন বুঝবে একা হওয়ার ভয় কতটা। দূর থেকে সারা এই দৃশ্য দেখছে। রিয়ার চোখের জল আর আবিরের সেই শান্ত কিন্তু দৃঢ় চাহনি তাকে প্রথমবার ভাবাতে শুরু করলো। সে কি সত্যি খুব খারাপ, নাকি সে তার অহংকারের আড়ালে নিজের একাকিত্ব ঢাকছে? কিন্তু পরক্ষণেই সে মাথা ঝাড়া দিয়ে উঠল। না, সে সারা, সে হাঁটতে পারে না। গতকালে সেই রক্তক্ষয়ী ক্লাবে মারপিটের পর আজ স্কুলে এক অস্বাভাবিক নীরবতা। আবিরের কপালে একটা সাদা ব্যান্ডেজ, যা দেখে পুরো স্কুলের ছাত্রছাত্রীরা কানাঘুষা করছে। সারা আজ অনেক দেরি করে স্কুলে এসেছে। তার পরনে দামি স্পোর্টস ট্র্যাক স্যুট, চোখে মুখে এক অদ্ভুত জেদ। আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন। সারা জানে সে মাঠেই সে আবিরের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে পারবে, কারণ স্পোর্টসের সব সরঞ্জাম আর প্র্যাকটিসের কোচ তার বাবার টাকাই কেনা। সকাল 9টা, রোদে তপ্ত অ্যাসেম্বলি গ্রাউন্ডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সব ছাত্রছাত্রী। মোশাররফ স্যার বেত হাতে সামনে পায়চারি করছেন, তার চোখে চশমার আড়ালে অগ্নিদৃষ্টি। মোশাররফ স্যার গগন বিদারী চিৎকারে বলে, আবির, রাতুল, সিয়াম, লাইনের সামনে আসো। আবিরা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালো। পুরো স্কুল তখন থমথমে। সারা একটু দূরে দাঁড়িয়ে বাঁকা হাসছে। সেই সকালে মোশাররফ স্যারকে উস্কানি দিয়ে এসেছে। কাল টিফিনের পর তোমরা কোথায় ছিলে? গার্ড রিপোর্ট করেছে তোমরা দেওয়াল টপকে পালিয়েছ। আর আবির, তোমার কপালে এই ব্যান্ডেজ কেন? তোমরা কি বাইরে গিয়ে মারপিট করেছ? এই আইডিয়াল স্কুলের নাম ডুবানোর অধিকার তোমাদের কে দিয়েছে? স্যার, দেওয়াল টপকানো ভুল ছিল, স্বীকার করছি, কিন্তু মারপিট আমরা ইচ্ছা করে করিনি, আমাদের উপর হামলা হয়েছিল। আবির মাথা নিচু করে কথা বলছিল। সারা মাঝখান থেকে টিপ্পনি কেটে বলে, স্যার, আসলে ওরা পাড়ার মাস্তানদের সাথে ঘোরে। ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের মতো ভালো স্টুডেন্টদের সিকিউরিটি এখন হুমকির মুখে। চুপ করো সারা। আবির, আজ তোমাদের ডিসিপ্লিনার কমিটি থেকে সাসপেন্ড করা হতো, কিন্তু যেহেতু আজ স্পোর্টস শুরু হচ্ছে তাই আমি তোমাদের ছাড় দিচ্ছি। তবে একটা শর্ত, আজকের আন্তঃশ্রেণী 100 মিটার দৌড় আর লং জাম্পে যদি তোমরা ফার্স্ট না হতে পারো তবে কাল তোমাদের টিসি দিয়ে দেওয়া হবে। যাও। দুপুর 12টা, মাঠের চারিদিকে ছাত্রছাত্রীদের চিৎকার। 100 মিটার দৌড়ের ট্র্যাকে আবির আর সিয়াম পজিশন নিয়েছে। পাশের ট্র্যাকে সারা ছোট ভাই এবং তার গ্যাংয়ের সেরা অ্যাথলেট জিসান। সারা ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে জিসানকে ইশারা করলো। জিসান আবিরের ঠিক পাশের ট্র্যাকেই ছিল। আবির, আজ তোর পা যদি আমি অকেজো না করি
তবে আমার নাম সারা না। দৌড়াতে তো সবাই পারে, ল্যাং মারাটা শিখতে হয়। বাঁশি বাজার সাথে সাথে সবাই দৌড় শুরু করলো। আবির বাতাসের বেগে এগোচ্ছে, কিন্তু ঠিক 50 মিটারের মাথায় জিসান ইচ্ছে করে নিজের ট্র্যাক ছেড়ে আবিরের পায়ের সামনে পা বাড়িয়ে দিল। আবির সামলাতে না পেরে ছিটকে পড়ল বালুর ওপর। তার কপালে থাকা ব্যান্ডেজটা খুলে রক্ত ঝরতে শুরু করলো। ও রিয়া, আবির, উঠে দাঁড়াও। সারা তখন তালি বাজিয়ে হাসছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবির উঠে দাঁড়ালো। তার চোখে তখন জল নয় আগুন। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার দৌড়াতে লাগলো। জিসান তখন ফিনিশিং লাইনের খুব কাছে, কিন্তু আবির যেন এক অতিমানবীয় শক্তিতে শেষ 10 মিটারে জিসানকে ছাড়িয়ে কি ফিনিশিং রিবনটা স্পর্শ করলো। পুরো মাঠ তখন আবির আবির শব্দে কেঁপে উঠল। বিকেলবেলা মাঠের হইচই থেকে দূরের লাইব্রেরিতে একা বসে আছে সারা। জিসান হেরে যাওয়ায় তার খুব মেজাজ খারাপ, কিন্তু তার মনের ভেতরে আবিরের সেই রক্তাক্ত অবস্থায় ফিনিশিং লাইন পার করার দৃশ্যটা বারবার বাজছে। ঠিক তখনই আবির সেখানে ঢুকলো এক গ্লাস পানি নিতে। খুব তো হিরো সাজার চেষ্টা করছিলে মাঠে, রক্তারক্তি করে কি লাভ হলো? কাল তো স্যার তোমাকে এমনিতেও বের করে দেবে। আবির পানির গ্লাস হাতে নিয়ে সারার সামনে গিয়ে দাঁড়ালো। সারা, তুমি জিসানকে দিয়ে আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলে, তাই না? তোমার টাকা হয়তো ট্র্যাকে লোক কিনতে পারে, কিন্তু মানুষের জেদ কিনতে পারে না। তুমি কেন এতটা নিচু হও সব সময়? আমি তোমার কি ক্ষতি করেছি? সারা চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলে, তুমি আমার ইগোতে আঘাত করেছো। তুমি প্রথম দিন আমার সিট ছাড়োনি। তুমি সবার সামনে আমাকে চুরির নাটক করেছো। আমি তোমাকে ধ্বংস না করা পর্যন্ত থামবো না। ইগো? যে ইগো মানুষের রক্ত দেখতে পছন্দ করে, সেটা ইগো না সারা, ওটা একটা অসুখ। আজ আমি জিতলাম কারণ আমার জেদ ছিল তোমার অন্যায়ের বিরুদ্ধে। ভালো থেকো। আবির চলে যাওয়ার সময় তার পায়ে রক্ত লাইব্রেরি মেঝেতে ছাপ পড়ে গেল। সারা স্থির হয়ে সেই রক্তের ছাপের দিকে তাকিয়ে রইল। তার ভেতরটা কেন জানি আজ হাহাকার করে উঠল। সে কি সত্যি অপরাধী? সে কি সত্যি আবিরের ক্ষতি করতে গিয়ে নিজেকেই ছোট করেছে? সন্ধ্যাবেলা সারাদের আলিশান ড্রয়িং রুমে বসে আছেন সারার বাবা, প্রভাবশালী নেতা জনাব কাদের সাহেব। সারা তার কোলে মাথা রেখে শুয়ে আছে। মাহি আর নিশি পাশে বসে সারা নামে মিথ্যা বিচার দিচ্ছে। আঙ্কেল, ওই আবির ছেলেটাই সবাই নামে স্কুলে নোংরা কথা ছড়ায়। আজ তো ও জিশানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দৌড়ানোর সময়। কে এই আবির? এত সাহস কার যে আমার মেয়ের চোখে পানি আনে? সারা মা, তুই চিন্তা করিস না, কাল স্কুলের স্পোর্টস ডে এর সমাপনী অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসাবে আসছি। ওই ছেলেকে আমি সবার সামনে এমন শিক্ষা দেব যে ও আর কোনো দিন মাথা তুলতে পারবে না। সারা মনে মনে হঠাৎ চমকে উঠল। সে আবিরকে ঘৃণা করে ঠিকই, কিন্তু বাবার হাতে আবিরের বড় কোনো ক্ষতি হোক সেটা সে চায় না। সে আবিরকে ভয় দেখাতে চেয়েছিল, জীবন ধ্বংস করতে নয়। রাত 1টা। আবিরের ছোট ছাপড়া ঘরের সামনে কয়েকটা বাইকের শব্দ শোনা গেল। আবির আর তার মা ঘুমিয়েছিলেন। হঠাৎ কে যেন দরজায় লাথি মারতে শুরু করলো। জানালা দিয়ে একটা জ্বলন্ত মশাল ভেতরে ফেলে দেওয়া হলো। মা, ওঠো, ঘরে আগুন লেগেছে। আবির কোনো মতে তার মাকে নিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলো সজলের নেতৃত্বে একদল গুন্ডা লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা আবিরের পড়ার টেবিল আর বইগুলো টেনে বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দিল। আবির, কাল স্কুলে প্রধান অতিথি পা ধরে মাপ চাইবি, না হলে পরশু তোর এই ঘর থাকবে না। এটা সবার বাবার অর্ডার। আবির তার জ্বলন্ত বইগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণা দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জলটা ছিল প্রতিজ্ঞার। সে বুঝে গেল এখন আর শুধু স্কুল নয়, লড়াইটা অস্তিত্বের। গত রাতের সেই বিভীষিকাময় আগুনে লেলিহান শিকা এখনও আবিরের চোখের সামনে ভাসছে। তার আদো পোড়া বইগুলো ছাই তখনও বাতাসে উঠছে। আবির সারা রাত ঘুমায়নি। তার চোখে ঘুম ছিল না, ছিল এক জ্বলন্ত প্রতিজ্ঞা। অন্যদিকে সারা আজ সকালে যখন খবর পেল সজলরা আবিরের ঘরে আগুন দিয়েছে, তার মনের ভেতর প্রথমবারের মতো একটা প্রচণ্ড কাঁপুনি দিয়ে উঠল। সে তো শুধু চেয়েছিল আবিরকে একটু নিচু করতে, কিন্তু কারোর মাথা গোজার ঠাই পুড়িয়ে দেওয়া, এটা সে মেনে নিতে পারছে না। আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন সারার বাবা, প্রভাবশালী নেতা জনাব কাদের সাহেব। ভোর 5টা। আবির তার আধো পড়া ঘরটার সামনে দাঁড়িয়ে আছে। তার মা এক কোণে বসে কাঁদছেন। আবিরের পরনে সে পুরনো স্কুল ইউনিফর্ম,
যা সে কোনো মতে আগুন থেকে বাঁচাতে পেরেছে। তার প্রিয় অঙ্ক খাতাটা, যেটাতে সে সারা বছর কষ্ট করে নোট করেছিল, সেটা এখন কালো ছাই। আপনি নিচু হয়ে সেই ছাইগুলোতে হাঁটতে নিল। তার হাত কাঁপছে, কিন্তু চোখ দুটো পাথরের মতো স্থির। বাবা আবির, আজ আর স্কুলে যাস না, ওরা তোকে মেরে ফেলবে। আমরা এই এলাকা ছেড়ে চলে যাই, চল। আবিরের মা হাহাকার করে ওঠে আবির মায়ের হাত ধরে। না মা, আজ যদি আমি না যাই তবে ওই ছাইগুলোর কোনো দাম থাকবে না। ওরা আমার ঘর পুড়িয়েছে, কিন্তু আমার সাহস পোড়াতে পারেনি। আজ আমি ওদের চোখে চোখ রেখে জবাব দেব। আবির তার ব্যাগে ওই আদপড়া বইয়ের কিছু অংশ ভরে নিল। সে আজ স্কুলে সেই মাঠে যাবে যেখানে তাকে অপমান করার জন্য রাজকীয় মঞ্চ সাজানো হয়েছে। পথে তার দেখা হলো রাতুল আর সিয়ামের সাথে। তারা আবিরের ঘরের অবস্থা দেখে থমকে দাঁড়ালো। আবির, আজ আমরা কেউ স্কুলে যাব না। আজ আমরা সজলের আস্তানায় গিয়ে হামলা করব। না রাতুল, মারপিট করে ওদের সাথে জেতা যাবে না। আজ আমাদের লড়তে হবে হাজার হাজার মানুষের সামনে, যেখানে সারার বাবা মঞ্চে বসে থাকবে। তোরা শুধু আমাদের সাথে থাকিস। সকাল 10টা। স্কুলের বিশাল মাঠ আজ পতাকায় সাজানো। মাঠের মাঝখানে এক রাজকীয় প্যান্ডেল। সেখানে গদিওয়ালা চেয়ারে বসে আছেন জনাব কাদের সাহেব। তার দুই পাশে বডিগার্ডরা দাঁড়িয়ে। মোশাররফ স্যার এবং প্রিন্সিপাল স্যার খুব বিনয়ের সাথে তার আপ্যায়ন করছেন। সারা মঞ্চের একপাশে সোফায় বসে আছে, কিন্তু তার দৃষ্টি মাঠের গেটের দিকে। সে বারবার ভাবছে, আবি কি আজ আসবে, নাকি সে ভয়ে পালিয়েছে। ঠিক তখনই গেট দিয়ে আবিকে ঢুকতে দেখা গেল। তার ইউনিফর্মে ছাইয়ের দাগ, কপালে সেই পুরনো ব্যান্ডেজ। সারা এক মুহূর্তের জন্য শিউরে উঠল। আবির, তুমি কেন আসলে? আজ তো বাবা তোমাকে সবার সামনে অপমান করবে। চলে যাও আবির, আজকের দিনটা তোমার জন্য নিরাপদ না। সারা মনে মনে যখন এসব ভাবছিল, তখন মাহি সারার কানে কানে ফিস করে বলে, দেখ সারা, ওই ভিখারিটা এখনো আসছে। দেখিস আজ আঙ্কেল ওকে কেমন শিক্ষা দেয়। ওর ঘর পোড়ানোটা জাস্ট একটা ট্রেলার ছিল। চুপ কর মাহি, ঘর পোড়ানো কোনো বাহাদুরি না। তুই জানিস ওর মা একা থাকে, এটা অনেক বেশি হয়ে গেছে। আরে সারা, তুই ওর জন্য মায়া দেখাচ্ছিস নাকি? ও তো তোকে কাল লাইব্রেরিতে কত কথা শোনালো। সারা উত্তর দিল না। সে দেখল আবি ধীর পায়ে মাঠের এক কোণে গিয়ে তার বন্ধুদের সাথে দাঁড়ালো। তার চেহারায় কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা আছে। দুপুর 12টা। পুরস্কার বিতরণের সময় হয়েছে। মোশাররফ স্যার মাইকে কাদের সাহেবের নাম ঘোষণা করলেন। কাদের সাহেব মঞ্চে দাঁড়িয়ে এক দীর্ঘ ভাষণ দিতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি আবিরের দিকে ইঙ্গিত করলেন, এই স্কুলে অনেক মেধাবী ছাত্র আছে, কিন্তু কিছু কিছু ছাত্র আছে যারা এই স্কুলের পরিবেশ নষ্ট করেছে। আমি শুনেছি গতকাল এক ছাত্র আমাদের স্কুলের ডিসিপ্লিন ভেঙেছে, এমনকি সে আমার মেয়ের গায়ে হাত তোলার চেষ্টাও করেছে। আবির, সামনে এসো। পুরো মাঠ নিস্তব্ধ। হাজার হাজার চোখ আবিরের দিকে। আবি ধীর পায়ে মঞ্চের নিচে গিয়ে দাঁড়ালো। কাদের সাহেব তার পকেট থেকে এক বান্ডিল টাকা বের করলেন। তোমার মতো ছেলেদের শুধরানোর জন্য দুটো জিনিস লাগে, হয় ভয় না হয় টাকা। আমি শুনেছি তোমার ঘর পুড়ে গেছে, এই নাও 10,000 টাকা, এটা দিয়ে নতুন ঘর করো। কিন্তু শর্ত হলো আজ সবার সামনে তোমাকে সারার পা ধরে ক্ষমা চাইতে হবে যে তুমি আর কোনোদিন ওর পথে আসবে না। মাঠে তখন ফিসফাস শুরু হয়েছে। মোশাররফ স্যার অস্বস্তিতে ঘামছেন, কিন্তু নেতার মুখের উপর কথা বলার সাহস তার নেই। সারা মঞ্চের উপর থেকে দেখছে। তার মনে হচ্ছে সে এখনই চিৎকার করে সব থামিয়ে দেবে। আবির টাকাগুলো নিল না। সে তার ব্যাগ থেকে সেই আদপোড়া বইগুলো আর এক মুঠো চাই বের করে মঞ্চের উপর ছিটিয়ে দিল। সবাই স্তব্ধ হয়ে গেল। আবির মাইকের স্ট্যান্ডটা টেনে নিয়ে কথা বলতে শুরু করলো। জনাব কাদির সাহেব, আপনার এই টাকার বান্ডিল দিয়ে হয়তো আমার ঘর মেরামত হবে, কিন্তু আমার এই পুড়ে যাওয়া বইগুলোর জ্ঞান কি আপনি ফেরত দিতে পারবেন? আমার মা সারা রাত খোলা আকাশের নিচে কেঁদেছে। আপনার এই টাকা কি সেই চোখের জল মুছতে পারবে? আমি সারার পা ধরব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। অন্যায় আপনি করেছেন আপনার ক্ষমতার দাপট দেখিয়ে। আপনি নেতা হতে পারেন, কিন্তু আপনি একজন বাবা হিসাবে ব্যর্থ। আবির, থামো। তুমি কার সাথে কথা বলছো জানো? জানি স্যার, আমি একজন অপরাধীর সাথে কথা বলছি। সারা, তুমি চেয়েছিলে না আমাকে নিচু করতে? এই দেখো, আজ আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে কথা বলছি। তোমার এই সোনার চামচ দিয়ে কেনা জীবন আমার এই ছায়ের কাছে হেরে গেছে। আজই আমি এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো সারা, ক্ষমতা চিরস্থায়ী নয়।
কিন্তু মানুষের ঘৃণা চিরস্থায়ী। আবি তার আইডি কার্ডটা মঞ্চে ফেলে দিয়ে ঘুরে হাঁটা দিল। রাতুল, সিয়াম, রিয়া আর বাকি বন্ধুরা এক একে তাদের আইডি কার্ডগুলো মঞ্চে ফেলে আবিরের পেছনে গিয়ে দাঁড়ালো। পুরো স্কুলের ছাত্রছাত্রীরা তখন এক অদ্ভুত ঘোরের মধ্যে। তারা দেখলো এক সাধারণ ছেলে তার প্রতাপশালী নেতার দর্প চূর্ণ করে যাচ্ছে। আবি চলে যাওয়ার পর সারা আর বসে থাকতে পারল না। সে দেখলো তার বাবা মঞ্চে দাঁড়িয়ে রাগে কাঁপছেন আর সজলকে ইশারা করছেন আবিরকে ধরার জন্য। সারা এবার প্রথমবার তার বাবার সামনে রুখে দাঁড়ালো। বাবা থামাও এসব, তুমি যা করেছো তার জঘন্য, আমি তোমাকে ঘৃণা করি। সারা, তুই আমার মুখে মুখে কথা বলছিস ওই ছোট লোকের বাচ্চার জন্য? ও ছোট লোক না বাবা, ছোট লোক আমরা, যার মন এত বড় যে ঘর পড়ে যাওয়ার পরেও সে ভিক্ষা নেয়নি, সে আমাদের চেয়ে অনেক বড় লোক। আমি আজই ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। সারা মঞ্চ থেকে নেমে দৌড়ে মাঠের বাইরে গেল, কিন্তু আবির তখন অনেক দূরে। সারা রাস্তার মোড়ে গিয়ে দেখলো আবির তার মাকে নিয়ে এক রিকশায় চড়ে চলে যাচ্ছে। সারা চিৎকার করে ডাকলো, আবির শোনো। কিন্তু আবির একবারও পেছন ফিরে তাকালো না। সারার চোখে জল তখন বাদ মানছে না। সে বুঝতে পারলো সে যা হারিয়েছে তা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব না। সে আবিরকে নয়, সে নিজের মনুষ্যত্বকে হারিয়েছে। গতকালে সেই প্রলয়ঙ্কারী ঘটনার পর আজ স্কুলের পরিবেশ যেমন এক শ্মশান। যে মাঠে গতকাল উৎসব হওয়ার কথা ছিল সেখানে আজ কেবল পড়ে আছে আবিরের সেই আধো পড়া বইয়ের ছাই আর মঞ্চের ওপর চিরপড়া কিছু রঙিন কাগজ। আবির চলে গেছে, তার আইডি কার্ডটা এখনও প্রিন্সিপাল স্যারের টেবিলের এক কোণে অবহেলায় পড়ে আছে। সারা আজ স্কুলে আসেনি, সে তার আলিশান ঘরে দরজা বন্ধ করে অন্ধকারের মধ্যে বসে আছে। তার কানে এখনও বাজছে আবিরের সেই শেষ কথাগুলো। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ঘৃণা চিরস্থায়ী। সারা আজ প্রথমবারের মতো বুঝতে পারছে তার বাবার অঢেল সম্পদ তাকে শান্তি দিতে পারছে না, উল্টো এক বিশাল অপরাধবোধের দেওয়াল তাকে চারপাশ থেকে চেপে ধরেছে। সকাল 10টা। সারাদের বাড়ির বিশাল ড্রয়িং রুমে কাদের সাহেব বসে আছেন। তার সামনে সজল দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। কাদের সাহেবের হাতে একটি দামি চড়ুট, কিন্তু তার মুখটার আগে লাল হয়ে আছে। সজল, এই ছেলেটা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেল হাজার হাজার মানুষের সামনে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলে? আমি চাই ওই ছেলেটা যেন এই শহরে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। যেখানে ও যাবে সেখানে ওকে বাধা দেবে। আঙ্কেল, ও তো মাকে নিয়ে রিক্সা করে পালিয়েছে, কোথায় গেছে এখনো জানি না, তবে খুঁজে বের করবই। ঠিক তখনই সারা ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। তার চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার হাতে আবির সেই আধো পড়া অঙ্ক খাতার একটা ছেঁড়া পাতা, যেটা সে কাল মাঠ থেকে কুড়িয়ে এনেছিল। বাবা অনেক হয়েছে, আর কতটুকু নিচে নামবে তুমি? একটা ছেলের বই পড়িয়েছো, ঘর পড়িয়েছো, এখন কি ওর জানটা নিতে চাও? সারা, তুই কার সাথে কথা বলছিস? দেখ, আমি যা করেছি সব তোর অপমানের বদলা নেওয়ার জন্য করেছি। মিথ্যে কথা, তুমি তোমার ইগোর জন্য করেছো। আমি কোনোদিন বলিনি ওর ঘর পুড়িয়ে দিতে। বাবা তুমি আজ থেকে আমার জন্য কোনো টাকা খরচ করবে না। তোমার এই কালো টাকার গন্ধ আমি আর সইতে পারছি না। আমি আজই আবিরকে খুঁজে বের করব এবং ওর পা ধরে ক্ষমা চাইবো, যেটা তুমি ওকে দিয়ে করাতে চেয়েছিলে। খবরদার সারা, তুই ওই ফকিরের ছেলের কাছে যাবি না। যদি যাস তবে মনে রাখিস তুই আমার মেয়ে হওয়ার অধিকার হারাবি। তোমার মেয়ে হওয়ার চেয়ে ওই ছাইগুলোর সঙ্গী হওয়া অনেক বেশি সম্মানের। বাবা আমি চললাম। শহরের এক প্রান্তে এক নোংরা রিক্সা গ্যারেজ, টিনের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ছে। আবির সেখানে বসে একটি রিক্সার চাকা সারাই করছে। তার সাদা স্কুল ইউনিফর্মটা এখন তেল আর গ্রিসে কালো হয়ে গেছে। পাশে একটা ছোট্ট চৌকিতে তার মা শুয়ে আছে। আবিরের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন তার একমাত্র লক্ষ্য মাকে দুবেলা খাওয়ানোর আর থাকার একটা মাথা গোজার ঠাঁই করা। কিরে আবির, স্কুল তো ছাড়লি, এখন কি সারা জীবন এই চাকা ঘোরাবি? তুই তো পড়াশোনায় ভালো ছিলি। চাকা ঘোরানোটাই এখন আমার ভাগ্য চাচা। কলম ধরার হাত এখন বেঞ্চ ধরছে। অন্তত কেউ তো আর আমার এই লোহার চাকা পোড়াতে আসবে না। বাবা, আমার জন্য তোকে এই দশা ভোগ করতে হচ্ছে। আমি যদি না থাকতাম তবে তুই হয়তো আজ ক্লাসে থাকতি। ওসব কথা বলো না মা। স্কুল থেকে আমাকে বের করতে পেরেছে ঠিকই, কিন্তু আমার ভেতর থেকে জেদটা বের করতে পারিনি। আজ হয়তো আমি রিক্সা ঠিক করছি, কিন্তু কাল আমি নিজের পায়ে ঠিকই দাঁড়াবো। ক্ষমতার দাপট একদিন শেষ হবেই।
আবির যখন কথাগুলো বলছিল তখন তার চোখে জল ছিল না, ছিল এক কঠিন পাথর। সে জানে এই শহরে তার জন্য কোনো দরজা খোলা নেই। কাদের সাহেবের লোকেরা তাকে কোনো কাজ করতে দিচ্ছে না। এই রিক্সা গ্যারেজটাই তার শেষ আশ্রয়। সারা তার দামি গাড়ি ফেলে দিয়ে পায়ে হেঁটে রাস্তায় নামলো। সে চেনে না আবির কোথায় থাকতে পারে। সে প্রথমে গেল রাতুলের বাড়িতে। রাতুল আর সিয়াম তখন এক গলির মোড়ে মন খারাপ করে বসেছিল। সারাকে দেখে তারা ক্ষিপ্ত হয়ে উঠল। এখানে কেন আসছো সারা? বাবার ক্ষমতা দিয়ে কি এখন আমাদের পাড়াতেও আগুন লাগাবে? চলে যাও এখান থেকে। আবির নেই, আমাদের বন্ধু নেই। এখন তো তুমি খুশি, তাই না? পুরো স্কুল তো এখন তোমার বাবার। নিচু স্বরে চোখে জল নিয়ে বলে, তোমরা আমাকে যা ইচ্ছা বলতে পারো, কিন্তু প্লিজ আমাকে একবার বলো আবির কোথায়। আমি ওকে ফেরত আনতে চাই, আমি ওকে সাহায্য করতে চাই। সাহায্য? তুমি সাহায্য করবে? তোমার দেওয়া একটা টাকাও ও নেবে না। ও অনেক বেশি আত্মসম্মানীয়। ও এখন এক রিক্সা গ্যারেজে কাজ করছে নিজের জীবন বাঁচাতে। তোমাকে সেখানে দেখলে ও হয়তো আরো বেশি কষ্ট পাবে। আমি ওর কষ্টের ভাগ নিতে চাই। প্লিজ রাতুল, আমাকে ঠিকানাটা দাও। আমি কথা দিচ্ছি আমি আর আগের মতো অহংকার করব না। আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। সারা চোখে জল আর আকুতি দেখে রাতুলের মন একটু গড়ল। সে বুঝতে পারল সারা সত্যিই পাল্টে গেছে। সে তাকে ঠিকানা দিয়ে দিল। বিকালবেলা কাদা আর আবর্জনায় ভরা গ্যারেজের সামনে একটি দামি সালোয়ার কামিজ পরা মেয়েকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। সারা দেখল আবির শার্ট ছাড়া কেবল একটি নোংরা গেঞ্জি পরে রিকশার চাকা ঘোরাচ্ছে। তার সেই উজ্জ্বল চেহারাটা এখন রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। সারা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এ কি সেই আবির যে ক্লাসে অঙ্কের সমাধান করত, যার কণ্ঠে কাল বজ্রপাত শোনা গিয়েছিল? আবির আবির চাকা ঘোরানো থামিয়ে স্থির হয়ে গেল। সে পেছনে ফিরে দেখল সারা দাঁড়িয়ে আছে। আবিরের চোখে কোনো ঘৃণা নেই, কেবল এক গভীর শূন্যতা। আপনি এখানে কেন সারা? আপনার পায়ের জুতোটা নষ্ট হয়ে যাবে এই কাদায়। এখানে কোনো এসি নেই, কোনো রাজকীয় মঞ্চও নেই। আপনি ভুল জায়গায় চলে এসেছেন। সারা আবিরের পায়ের কাছে বসে পড়ে। আবির আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানতাম না বাবা এমনটা করবে। আমি তোমার সব বই কিনে দেব, আমি তোমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। প্লিজ তুমি এখানে কাজ করো না। শান্তভাবে সারার হাত থেকে নিজের পা সরিয়ে নিয়ে বলে, টাকা দিয়ে বই কেনা যায় সারা, কিন্তু জ্ঞান আর সময় ফেরত আনা যায় না। আপনি আমাকে ক্ষমা করতে এসেছেন কারণ আপনার বিবেক দংশন করছে, কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না, কারণ আপনার মতো মানুষদের ক্ষমা করলে আপনারা আবার অন্যদের উপর দাপট দেখাবেন। আমি এই কাদা মাটিতেই ভালো আছি। অন্তত এখানে কেউ মিথ্যে অভিনয় করে না। আবির, আমি আমার সব সুখ ত্যাগ করে এসেছি। আমি আর বাড়ি ফিরে যাব না যদি তুমি আমাকে ক্ষমা না করো। সুখ ত্যাগ করা আর বাধ্য হয়ে কষ্টে থাকা এক নয় সারা। আপনি কাল আবার আপনার নরম বিছানায় ফিরে যাবেন, কিন্তু আমি এই ভাঙা চৌকিতেই থাকব। দয়া করে যান এখান থেকে। সারা চলে আসে। পরের দিন সকালে আইডিয়াল স্কুলে এক অভাবনীয় কাণ্ড ঘটে। মোশাররফ স্যার এবং আরও কয়েকজন শিক্ষক প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে ইস্তফাপত্র জমা দিলেন। যে স্কুলে ন্যায়ের কোনো জায়গা নেই, সেখানে একজন মেধাবী ছাত্রের ঘর পুড়িয়ে দেওয়ার পরেও স্কুল প্রশাসন চুপ থাকে, সেখানে আমি আর শিক্ষকতা করতে পারবো না। আমি আবিরকে খুঁজে বের করব এবং ওকে নিজের বাড়িতে রেখে পড়াবো। পুরো স্কুলে এই খবর ছড়িয়ে পড়ল। ছাত্রছাত্রীরা সবাই মিলে আন্দোলন শুরু করলো। আবিরকে ফিরিয়ে আনতে হবে। সারা তখন স্কুলের গেটে দাঁড়িয়ে। সে আর ক্লাসে ঢুকলো না। সে তার বাবার দেওয়া সব দামি গয়না আর মোবাইল ফোন একপাশে রেখে দিয়ে সাধারণ একটি কাপড়ের ব্যাগ কাঁধে নিল। সে ঠিক করলো সে আবিরের সেই গ্যারেজের পাশেই একটা বস্তিতে থাকবে এবং গরিব বাচ্চাদের পড়াবে। এটাই হবে তার প্রায়শ্চিত্ত। মানুষের জীবন যে কত দ্রুত বদলে যেতে পারে সেটা আবির আর সারাকে না দেখলে বোঝা যায় না। কয়েকদিন আগেও যে সারা ছিল স্কুলের রানী, যার ইশারায় সবাই চলতো, সে আজ ধুলাবালির রাস্তায় হাঁটছে। আর যে আবির ছিল ক্লাসের সেরা ছাত্র, সে আজ রিক্সা গ্যারেজে গ্রিস আর তেলের মধ্যে নিজের ভবিষ্যৎ খুঁজছে। আকাশটা আজ মেঘলা, যেন আবিরের মনের কষ্টের মতোই থমথমে। সারা তার বাবার আলিশান বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। তার সাথে নেই কোনো গাড়ি, নেই কোনো বডিগার্ড। সে আজ সাধারণ এক সুতির কামিজ পরে সে নোংরা গ্যারেজের দিকে যাচ্ছে যেখানে আবির কাজ করে।
সকালবেলা গ্যারেজে টিনের চালে টুপটুপ করে বৃষ্টি পড়ছে। আবির একটা ভাঙ্গা রিকশার চাকা খুলছে, তার হাতে কালচে তেলের দাগ লেগে আছে। সারা এসে গ্যারেজের দরজায় দাঁড়ালো। আবির একবার তাকিয়ে আবার কাজে মন দিল। তার চোখে মুখে কোনো রাগ নেই, আছে শুধু এক গভীর উদাসীনতা। আবির, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি আর ওই পাপের টাকায় থাকবো না। তুমি কি আমাকে এবার মাফ করবে না? বাড়ি ছাড়া খুব সহজ সারা, কিন্তু অভাবের সাথে লড়াই করা খুব কঠিন। আপনি 2 দিন পর আবার নিজের এসি রুমে ফিরে যাবেন। আমার মতো গরিবের সাথে নাটক করে লাভ নেই। নাটক নয় আবির, আমি সত্যি বলছি। আমি আজ থেকে ওই বস্তির একটা ছোট ঘরে থাকবো। আমি ঠিক করেছি পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের পড়াবো। আমি তোমার মতো কষ্ট করতে চাই, যাতে বুঝতে পারি আমি তোমার কতটা ক্ষতি করে ফেলেছি। সারা নিচু স্বরে কথাগুলো বলছিল। আবির এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ক্ষতি তো করেই ফেলেছেন। আমার বইগুলো আর ফিরে আসবে না। আমার মা কাল রাতে জ্বরে কাঁপছিলেন, কিন্তু ওষুধের টাকা ছিল না। আপনার বাবা আমার সব কাজের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এখন এই রিক্সা সারিয়ে যে কয়টা টাকা পাই তাই দিয়ে মার মুখে ভাত তুলে দেই। আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আমার কাজে দেরি হচ্ছে। সারা কিছু বলল না। সে দেখলো আবিরের মা গ্যারেজের এক কোণায় ছোট্ট একটা বিছানায় শুয়ে আছেন। সারা গিয়ে ওনার পায়ের কাছে বসলো। আবিরের মা অবাক হয়ে তাকালেন। কি রে মা, তুমি এত সুন্দর মুখ, এখানে কেন আসছো? খালা, আমি আপনার অপরাধী। আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমাকে যদি একটু সেবা করতে দেন তবে হয়তো আমার মনটা একটু হালকা হবে। আবিরের মা খুব কষ্ট পেলেন যখন জানলেন সারাই তার সর্বনাশের কারণ। তিনি কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেলেন। সারা বুঝলো আসলেই সে অনেক বড় অন্যায়